সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই অনলাইন ক্লাসরুমের অনন্য আয়োজনে সকলকে স্বাগত জানাই আবার একবার। বর্তমান এই করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার উপর যে একটা ইন্টারেস্ট রয়েছে, সেটি কিন্তু ধীরে 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 ক্ষীণ হয়ে যাচ্ছে। স্টুডেন্টরা এখন সাধারণত কয়েকটি জিনিস নিয়ে সবসময় ব্যস্ত। যেমন ছেলেরা সবসময় পাবজি এবং ফ্রি ফায়ার, এবং মেয়েরা হোয়াটসঅ্যাপের ডিপি এবং স্ট্যাটাস। তবে পাবজি এবং ফ্রি ফায়ার যতই খেলো না কেন, এই অনলাইন ক্লাসের ক্লাসগুলি যদি সময় পাও তাহলে একটু দেখে নিও, কারণ যেগুলি নিয়ে তোমরা সব সময় ব্যস্ত রয়েছ সেগুলি হলো একটি মরীচিকার মতো। ঠিক আছে, তাহলে চলো যাই ক্লাসরুমে। আজকে আমরা আলোচনা করব ইতিহাস অনার্স সেকেন্ড সেমিস্টারের CC4 নিয়ে। তো ইতিহাস অনার্স সেকেন্ড সেমিস্টারের এই যে CC4 রয়েছে, এই ব্যাপারে সিলেবাস সম্পর্কে একটু আলোচনা। তো সেকেন্ড সেমিস্টারের CC4, এই CC4 মধ্যে রয়েছে কি আদি মধ্যযুগের ইতিহাস, মেডিভেল হিস্ট্রি অফ ইন্ডিয়া। তো তাহলে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান সম্পর্কে, অর্থাৎ আদি মধ্যযুগের ইতিহাস কোন কোন উপাদানগুলি দ্বারা গঠিত হয়েছে। উপাদান মানে তো আমাদের জানাই রয়েছে যে যেগুলি দ্বারা কোনো কিছু জিনিস গঠিত হয় সেগুলিই হলো তার উপাদান। এই আদি মধ্যযুগের যে ইতিহাস রয়েছে, এই ইতিহাসের যে উপাদানগুলি রয়েছে, সেই উপাদানগুলি নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রেও যেমন বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, তেমনি এই আদি মধ্যযুগের ইতিহাস রচনারও বহু উপাদান রয়েছে। এই আদি মধ্যযুগের ইতিহাস রচনার যে সমস্ত উপাদানগুলি রয়েছে, সেই উপাদানগুলিকে আমরা এখানে সাধারণত দুটি ভাগে ভাগ করে থাকি। একটি হলো লিখিত উপাদান, আরেকটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে আমরা এখানে লিখি যে আদি মধ্যযুগের ইতিহাস রচনার উপাদান। ইতিহাস রচনার উপাদান। তো এই আদি মধ্যযুগের ইতিহাস রচনার যে উপাদানগুলি আছে, সেই উপাদানগুলিকে এখানে কটি ভাগে ভাগ করা হয়েছে না, দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সাহিত্যিক উপাদান, সাহিত্যিক উপাদান। আরেকটি হলো কি প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে এই আদি মধ্যযুগের ইতিহাস রচনার উপাদানগুলিকে এখানে ক ভাগে ভাগ করা হয়েছে, দু ভাগে। একটা হচ্ছে কি সাহিত্যিক উপাদান, আরেকটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। আবার এখানে দেখো, এই সাহিত্যিক উপাদানগুলিকে আবার এখানে দুভাগে ভাগ করা হয়েছে। একটি হলো দেশীয় সাহিত্য, আরেকটি হলো বৈদেশিক সাহিত্য। হচ্ছে দেশীয় সাহিত্য, আরেকটি কি বৈদেশিক সাহিত্য। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই আলোচনা করব এই সাহিত্যিক উপাদান নিয়ে। এবং এই সাহিত্যিক উপাদানের মধ্যে দুটি রয়েছে, একটি আছে দেশীয় সাহিত্য, আর একটি রয়েছে বৈদেশিক সাহিত্য। তো আমরা আলোচনা করব প্রথম এই দেশীয় সাহিত্য নিয়ে, তারপর আলোচনা করব বৈদেশিক সাহিত্য নিয়ে, তারপর আমরা আলোচনা করব প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে। তাহলে আমরা প্রথমেই আলোচনা করব
আদি মধ্যযুগের ইতিহাস রচনার এই দেশীয় সাহিত্য নিয়ে। এখানে একটা কথা মনে রাখা প্রয়োজন যে আদি মধ্যযুগের ইতিহাস রচনার এই যে উপাদানগুলি রয়েছে, মেন যে দুটি উপাদান রয়েছে, একটি হচ্ছে সাহিত্যিক উপাদান, আরেকটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। এই দুটি উপাদানের মধ্যে এখানে সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব সব থেকে বেশি। দেশীয় সাহিত্য মানে কি না, আমাদের ভারতবর্ষের এই কিছু কিছু সাহিত্য থেকে বা বহু সাহিত্য থেকে আমরা ভারতবর্ষের এই আদি মধ্যযুগের ইতিহাস সম্পর্কে বহু তথ্য জানতে পারি। তো আদি মধ্যযুগের ইতিহাস জানার প্রধান প্রধান যে দেশীয় সাহিত্যগুলি রয়েছে সেগুলির মধ্যে হলো কি না, রাজতরঙ্গিনী এবং হর্ষচরিত। তাহলে কি রাজতরঙ্গিনী, হর্ষচরিত। আদি মধ্যযুগের ইতিহাস রচনার প্রধান দুটি দেশীয় সাহিত্য হলো কি রাজতরঙ্গিনী ও হর্ষচরিত। এই রাজতরঙ্গিনী গ্রন্থটা কে রচনা করেছিল না, আমাদের জানা আছে যে কলহন। কলহন রচনা করেছিল কি না এই রাজতরঙ্গিনী গ্রন্থটি। এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কি জানা যায় না, কাশ্মীরের ইতিহাস জানা যায়। কোথার ইতিহাস জানা যায় এখান থেকে না, কাশ্মীরের ইতিহাস, কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। এই কলহন ছিলেন কাশ্মীরের রাজা হর্ষের মন্ত্রী চম্পকের পুত্র, যিনি এই রাজতরঙ্গিনী গ্রন্থটি 1148 থেকে সম্ভবত 49 খ্রিস্টাব্দের মধ্যে রচনা করেছিল। এই রাজতরঙ্গিনী গ্রন্থটি 8টি পর্বে বিভক্ত। এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। অন্যদিকে হর্ষচরিত গ্রন্থটি রচনা করেছিল কে, বাণভট্ট। তাহলে হর্ষচরিত গ্রন্থটি কে রচনা করেছিল না, বাণভট্ট। বাণভট্ট রচনা করেছিল কি হর্ষচরিত গ্রন্থ। এই বাণভট্ট কে ছিলেন না, বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। এই বাণভট্ট কে ছিলেন না, পুষ্যভূতি রাজা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এই বাণভট্ট। এই বাণভট্ট রচনা করেছিলেন কি না, হর্ষচরিত নামক এই গ্রন্থটি। এই হর্ষচরিত গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি না, হর্ষবর্ধনের কৃতিত্ব কাহিনী সম্পর্কে আমরা জানতে পারি। হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা, যিনি 606 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। এই হর্ষবর্ধন ছিলেন অত্যন্ত দানশীল রাজা। এই হর্ষবর্ধনের সময় প্রয়াগে 5 বছর পর পর একটা মেলা বসত। এই মেলার নাম মহামক্ষ পরিষদ নামে পরিচিত ছিল। হর্ষবর্ধন সেই মেলাতে গিয়ে প্রচুর পরিমাণে দান কার্য করতেন। কথিত আছে এই মেলা থেকে যখন হর্ষবর্ধন বাড়ি ফিরে আসত, তখন তার বোন রাজ্যশ্রীর 1 খণ্ড কাপড় পরে সে বাড়ি ফিরত। কারণ কি না, দানপত্র করে সকল কিছুই সে শেষ করে দিত। এতটাই সে দানশীল ছিলেন যে নিজের পোশাক পরিচ্ছদ পর্যন্ত মানুষকে দান করে দিত। এই দানশীলতার কাহিনী বা হর্ষবর্ধনের কৃতিত্ব কাহিনী আমরা কোথা থেকে জানতে পারি না, এই বাণভট্টের হর্ষচরিত নামক গ্রন্থ থেকে। তবে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মন্তব্য করেছেন বা বলেছেন যে হর্ষচরিত গ্রন্থটি
পক্ষপাত দুষ্ট। অর্থাৎ এখানে শুধু হর্ষবর্ধনেরই জয়গান গাওয়া হয়েছে। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে এই হর্ষরিত গ্রন্থটি ইতিহাস চর্চার যোগ্য দাবি রাখতে পারেননি। কারণ কি, এখানে শুধু হর্ষবর্ধনেরই জয়গান গাওয়া হয়েছে। তার যে বিপক্ষে ছিলেন শশাঙ্ক, তার চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছে। অর্থাৎ এখানে একজনেরই গুণকীর্তন গাওয়া হয়েছে। এই জন্যই ডক্টর রমেশচন্দ্র মজুমদার মন্তব্য করেছেন যে হর্ষরিত গ্রন্থটি একটি পক্ষপাত দুষ্ট। এরপরে আসবো এর পরের যে উপাদানগুলি রয়েছে তা নিয়ে। এই হর্ষচরিত এবং রাজতরঙ্গিনী ছাড়া আদি মধ্যযুগের ইতিহাস রচনার যে সমস্ত দেশীয় সাহিত্যগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম হল বিক্রমাঙ্ক দেবচরিত। এই বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থটি রচনা করেন কে? বিলহন। তাহলে কলহনের রাজতরঙ্গিনী, বানবটের হর্ষচরিতের পর যে সাহিত্যিক উপাদানটি রয়েছে সেটি হলো বিলহনের লেখা বিক্রমাঙ্ক দেবচরিত। এই বিক্রমাঙ্ক দেবচরিত থেকে কি জানা যায়? বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত থেকে জানা যায় চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের কৃতিত্ব কাহিনী। এরপরে রয়েছে কি? গৌড়বহ। এরপরে রয়েছে গৌড়বহ। এই গৌড়বাহ গ্রন্থ থেকে জানা যায় কনৌজের রাজা যশ বর্মনের কৃতিত্ব কাহিনী বা কনৌজের রাজা যশ বর্মনের গৌড় বিজয়ের কাহিনী আমরা এই গৌড়বাহ গ্রন্থ থেকে জানতে পারি। এই গৌড়বাহ গ্রন্থটা কে রচনা করেছিল? এই গৌড়বাহ গ্রন্থটি রচনা করেন বাগপতিরাজ। বাগপতিরাজ রচনা করেন। তাহলে এই গৌড়বাহ গ্রন্থটা কে রচনা করেন? বাগপতিরাজ এই গ্রন্থটি রচনা করেন। এরপরের যে উপাদানটি রয়েছে সেটি হলো কি? রামচরিত। রামচরিত গ্রন্থ। এই রামচরিত গ্রন্থটি রচনা করেন সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থ থেকে আমরা পাল রাজা রামপালের কৃতিত্ব কাহিনী সম্পর্কে জানতে পারি এবং কৈবর্ত বিদ্রোহ সম্পর্কেও আমরা জানতে পারি। এই দেশীয় সাহিত্যিক উপাদানগুলি থেকে আমরা আদি মধ্যযুগের বহু তথ্য জানতে পারি। ঠিক আছে, যেমন কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। বানভট্টের হর্ষচরিত থেকে আমরা হর্ষবর্ধনের কৃতিত্ব কাহিনী বা তার সময়কাল সম্পর্কে বহু তথ্য জানতে পারি। বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত থেকে আমরা চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের কৃতিত্ব কাহিনী সম্পর্কে জানতে পারি। গৌড়বাহ রচনা করেছিল বাগপতিরাজ। এই গৌড়বাহ গ্রন্থ থেকে আমরা কনৌজের রাজা যশ বর্মনের গৌড় বিজয়ের কৃতিত্ব কাহিনী জানতে পারি। এবং রামচরিত গ্রন্থটি রচনা করেন কে? সন্ধ্যাকর নন্দী। এই রামচরিত গ্রন্থ থেকে আমরা পাল রাজা রামপালের কৃতিত্ব কাহিনী এবং কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আমরা জানতে পারি। তো এই গ্রন্থগুলি এবং রচয়িতার নাম যাতে সহজে তোমাদের মনে থাকে তার জন্য একটা সহজ টেকনিক আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই টেকনিকটি নোট করে লেখো। টেকনিকটি হলো কি? অভিগ রামের পদে। দেখো এখানে রহ বি গো রামের পদে। ঠিক আছে, এই হলো শর্ট টেকনিক। এই শর্ট টেকনিকটি যদি মনে থাকে তাহলে এইখানের যে সমস্ত দেশীয় সাহিত্যিক উপাদানগুলি রয়েছে সেগুলি তোমরা সহজেই মনে রাখতে পারবে। যেমন কি রয়ে হচ্ছে কি? রাজতরঙ্গিনী। হয়ে হচ্ছে কি? হর্ষচরিত। বিয়ে হচ্ছে কি?
বিক্রমাঙ্ক দেবচরিত। গোয়ে হচ্ছে কি গৌড়বাহ। রায় হচ্ছে কি রামচরিত। ওকে, তো এই সমস্ত দেশীয় সাহিত্যিক উপাদান ছাড়াও আরও বেশ কতকগুলি দেশীয় সাহিত্যিক উপাদান রয়েছে, যেগুলি থেকেও আমরা এই আদি মধ্যযুগের ইতিহাস রচনার বহু তথ্য জানতে পারি। যেমন কি জয়সিংহের কুমারপাল চরিত, যেমন জয় সিংহের লেখা গ্রন্থটার কি নাম, এখানে গ্রন্থগুলো আমি লিখছি, কুমারপাল চরিত। কুমারপাল চরিত। পদ্মগুপ্তের লেখা গ্রন্থের কি নাম, নব শাহ সাংখ্য চরিত। নাইচন্দ্রের লেখা গ্রন্থের নাম, নাইচন্দ্র বলে একজন কবি ছিলেন, তার লিখিত গ্রন্থের কি নাম, হামির কাব্য। হামির কাব্য। আর হেমচন্দ্র রচিত গ্রন্থের কি নাম, কুমারপাল চরিত। তাহলে হেমচন্দ্র রচিত গ্রন্থের কি নাম, কুমারপাল চরিত। কুমারপাল চরিত। তাহলে হেমচন্দ্র রচিত গ্রন্থের কি নাম, কুমারপাল চরিত। চাঁদ বরদাইয়ের লেখা পৃথ্বীরাজ রসো। চাঁদ বরদাই নামে একজন কবি ছিলেন, তার লিখিত গ্রন্থের নাম কি, পৃথ্বীরাজ রসো। পৃথ্বীরাজ রসো। চাঁদ বরদাই লিখিত গ্রন্থের কি নাম, পৃথ্বীরাজ রসো। আর সোমেশ্বরের লেখা গ্রন্থের কি নাম, রাসমালা। সোমেশ্বর। তাহলে সোমেশ্বরের লেখা গ্রন্থের কি নাম, রাসমালা। চাঁদ বরদাইয়ের পৃথ্বীরাজ রসো, সোমেশ্বরের রাসমালা, এগুলি থেকে আমরা গুজরাটের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তাহলে জয়সিংহ রচিত গ্রন্থের কি নাম, কুমারপাল চরিত। পদ্মগুপ্ত রচিত গ্রন্থের কি নাম, নব শাহ সাংখ্য চরিত। নাইচন্দ্রের লেখা কি, হামির কাব্য। হেমচন্দ্র রচিত গ্রন্থের কি নাম, কুমারপাল চরিত। চাঁদ বরদাই রচিত কি, পৃথ্বীরাজ রসো। এবং সোমেশ্বর রচিত গ্রন্থের নাম রাসমালা। এই সমস্ত গ্রন্থ থেকে আমরা আদি মধ্যযুগের ইতিহাস সম্পর্কে বহু তথ্য জানতে পারি। এই সমস্ত দেশীয় গ্রন্থগুলি যাতে সহজেই মনে থাকে, তার জন্য এই যে সহজ টেকনিক, এই সহজ টেকনিকটা মনে রাখতে হবে। কি এই টেকনিকটা কি, নয় যে জয়কুমার, এই যে প্রথম যে দুটি অক্ষর, এই দুটি অক্ষর হলো, এই যে প্রথমের যে দুটি অক্ষর রয়েছে এগুলি হলো কবির নাম। এগুলো হচ্ছে কবির নাম, কবির নাম। আর এগুলি হলো কি, সাহিত্য বা তাদের লেখা গ্রন্থের নাম। যেমন কি জয়কুমার, জয় হচ্ছে কি জয়সিংহ, তাদের গ্রন্থের কি নাম, কুমারপাল চরিত। কুমারপাল চরিত। এরপরে দেখো পদ্মনব, পদ্ম হচ্ছে কি পদ্মগুপ্ত, নব হচ্ছে নব শাহ সাংখ্য চরিত। নাই হামি, নাই হচ্ছে কি নাইচন্দ্র, কাব্যের নাম হামির কাব্য। হেমকুমার, হেমচন্দ্র রচিত হচ্ছে গ্রন্থের নাম কি, কুমারপাল চরিত। কুমার মানে কি কুমারপাল চরিত। চাঁদ পৃথ্বী, চাঁদে হচ্ছে কি চাঁদ বরদাই, পৃথ্বী হচ্ছে পৃথ্বীরাজ রসো। সোমরাজ, সোয়ে হচ্ছে সোমেশ্বর, গ্রন্থের কি নাম, রাসমালা। তাহলে এই সমস্ত দেশীয় সাহিত্য থেকেও আমরা আদি মধ্যযুগের ইতিহাস সম্পর্কে বহু তথ্য জানতে পারি। এরপর আমরা
আসবো বৈদেশিক সাহিত্য নিয়ে। বৈদেশিক সাহিত্য